এই লেকচারে আমরা ওয়েভ ফাংশন বিষয়ে ডিসকাশন করব। আমরা লেকচারের কন্টেন্টটা নিয়েছি এমসি জাইনের কোয়ান্টাম মেকানিক্স বই থেকে। এর আগে আমরা টু স্লিট এক্সপেরিমেন্ট উইথ পার্টিকেলস এই সম্বন্ধে একটা লেকচার দিয়েছিলাম এবং আমরা সেখানে যেটা দেখিয়েছিলাম যে ইচ পার্টিকেল ইন্টারফেয়ার্স উইথ ইটসেলফ ইন সাম ওয়ে। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেন এই কথাটা বললাম যে ইচ পার্টিকেল ইন্টারফেয়ার্স উইথ ইটসেলফ, তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে যে ইলেকট্রনগুলো স্লিটের দিকে আমরা ছাড়ছিলাম সেগুলো যদি একটা একটা করে যদি ছাড়া হয়, অর্থাৎ একসঙ্গে সবগুলো না করে সোর্সের ইন্টেন্সিটিটাকে কমিয়ে কমিয়ে এমন একটা জায়গায় আমরা নিয়ে এলাম যে অ্যাট এ টাইম সোর্স থেকে একটা একটা করে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে কি হবে, ইলেকট্রনটা এই দুটো স্লিটের মধ্যে ঠিক কোন স্লিট দিয়ে যাবে এটা আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছিল যে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়া গিয়েছিল আফটার এ সার্টেন টাইম হোয়েন লার্জ নাম্বার অফ ইলেকট্রনস আর ফায়ার্ড, অর্থাৎ অনেকগুলো ইলেকট্রন যাওয়ার পরে আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পেয়েছি। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে যেহেতু অ্যাট এ টাইম একটা করে পার্টিকেল আমরা ছাড়ছিলাম, তার মানে বেসিক্যালি সেটা কি হচ্ছে, এনি ওয়ান অফ দ্য স্লিটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি। তাহলে কেন পাচ্ছি, সেই জন্য আমরা বলছি যে ইচ পার্টিকেল ইন্টারফেয়ার্স উইথ ইটসেলফ ইন সাম ওয়ে, মানে কোনো না কোনোভাবে সে নিজেই নিজের সঙ্গে ইন্টারফেয়ার করছে। কিন্তু এটা কি সম্ভব? দ্য ক্রুশিয়াল কোয়েশ্চেন দ্যাট অ্যারাইজেস দেয়ার ফর, হাউ ডু ইউ ডেসক্রাইব এ পার্টিকেল ইন্টারফারিং উইথ ইটসেলফ অ্যান্ড দাস রিচিং দ্য স্ক্রিন সো এজ টু ফল ইন এ সার্টেন ইন্টারফারেন্স প্যাটার্ন, মানে এটা তাহলে সম্ভব কি করে? তো এইটাইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে ফ্রম দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ওয়েভস থেকে we know that waves are characterized by an amplitude function such that the intensity of the wave at any point is determined by the square of the amplitude. এটা কিন্তু আমরা জানি যে এই ফর্মুলাটা, যে ইন্টেন্সিটি হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার। এটা আমরা ওয়েভস যখন স্টাডি করেছিলাম সেখানে কিন্তু আমরা এটা দেখেছি। Following this, it is assumed that associated with each particle is a wave function psi xt. তাই জন্য আমরা যেটা বলছি যে যে পার্টিকেলগুলোর কথা আমরা ভাবছি, যাদের থ্রু দিয়ে ইন্টারফারেন্স প্যাটার্নটা আমরা পাচ্ছি, আমরা ভেবে নিচ্ছি যে এই সমস্ত পার্টিকেলগুলোর কোরেসপন্ডিং একটা ওয়েভ আছে। তাহলে এই ওয়েভটাকে আমরা ডেসক্রাইব করব কি করে? তার জন্য একটা ফাংশন প্রয়োজন হবে এবং ওই ফাংশনটাকে আমরা নাম দিলাম ওয়েভ ফাংশন সাই এক্সটি। সাই যেটা একটা ফাংশন, কার কার উপরে নির্ভর করে, এক্স মানে পজিশন এবং টি মানে হচ্ছে টাইম, সাচ দ্যাট দ্য অ্যাবসোলিউট স্কোয়ার অফ দিস ফাংশন গিভস দ্য ইন্টেন্সিটি আই। তাহলে আই মানে ইন্টেন্সিটি, যেটা আমরা পর্দার মধ্যে যে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি, বেসিক্যালি তার মানে কি হচ্ছে যে তার একটা ইন্টেন্সিটি প্যাটার্ন রয়েছে। সেই ইন্টেন্সিটি প্যাটার্নটা কীরকম হবে না, ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু মড অফ সাই এক্সটির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাই স্টার ইন্টু সাই। তো এই যে স্টার যেটা রয়েছে, এই স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেশন, মানে সাই যদি একটা কোয়ান্টিটি যদি হয় তাহলে তার কমপ্লেক্স কনজুগেট হবে সাই স্টার। আমরা তো কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে পড়াশোনা করেছি, তাহলে সাই বেসিক্যালি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি এবং সাই স্টার করলে কমপ্লেক্স কনজুগেশন পাওয়া যায়। For simplicity, we have taken one-dimensional wave function, but the treatment can be easily generalized to three-dimensional. মানে বেসিক্যালি এখানে এক্স মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনের কথা বলা রয়েছে, কিন্তু এক্সের বদলে আমি যদি আর যদি বলতাম তার মানে থ্রি ডাইমেনশন হতো, মানে এক্স, ওয়াই এবং জেড। তো এই যে ওয়েভ ফাংশন সেটা থ্রি ডাইমেনশনের জন্যও আমরা বর্ণনা করতে পারি এবং ওয়ান ডাইমেনশনের জন্যও আমি ডিফাইন করতে পারি। অ্যাবসলিউট ভ্যালু অফ সাই ইজ টেকেন because as we shall see later the wave function is in general a complex quantity. আমরা পরবর্তী ক্ষেত্রে আরও যখন কোয়ান্টাম মেকানিক্সের আরও যখন লেকচারগুলো দেবো তখন আমরা দেখব যে এই যে ওয়েভ ফাংশন যেটা আছে এটা মূলত কমপ্লেক্স কোয়ান্টিটি হয়। সেই কারণে এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ সাই নিয়েছি। যখন আমরা ইন্টেন্সিটিটাকে যখন আমরা ডিফাইন করেছিলাম তখন এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ সাই তার স্কোয়ার করা হয়েছে। কিন্তু ইন্টেন্সিটি নিজে কিন্তু রিয়েল এবং পজিটিভ কোয়ান্টিটি, কেন কি এখানে আই ইজ ইকুয়াল টু সাই এক্সটি স্কোয়ার, আমরা যেহেতু স্কোয়ার করে নিচ্ছি মড অফ সাই এক্সটি স্কোয়ার,
যে কারণে ইন্টেন্সিটি কিন্তু নিজে পজিটিভ হবে, স্কোয়ার যেহেতু আছে তার মানে নিশ্চয়ই আমাকে মাস্ট পজিটিভ হতে হবে আর রিয়েল হতে হবে, আই নিজে কিন্তু কখনো কমপ্লেক্স হবে না। এখন আমরা ইয়াংসের যে ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ লাইট, যেটা আমরা উচ্চ মাধ্যমিক ক্লাসে আমরা পড়েছিলাম, আলোর ব্যতিচার, যেখানে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা জেনেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে the intensity at a point on the screen is given by the square of the amplitude of the wave formed by the superposition of the secondary waves arising from the two slits। মানে দুটো স্লিট থেকে যে ওয়েভসগুলো আসছে সেই ওয়েভসগুলোর কি হচ্ছে না সুপারপজিশন হচ্ছে, একে অপরের ওপর সুপারপোজ করছে, এবং সুপারপোজ করার জন্য আমরা একটা ইন্টেন্সিটি প্যাটার্ন পেয়েছিলাম, এবং এই ইন্টেন্সিটিকে আমরা ডিফাইন করেছিলাম স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড হিসেবে। তো এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে আমরা পার্টিকেলের ইন্টারফারেন্স সম্বন্ধে পড়লাম, টু স্লিট এক্সপেরিমেন্টস উইথ পার্টিকেলস, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার যে ডিসক্রিপশনটা এইভাবে আমরা দেব, কীরকমভাবে না, লেটস হাই ওয়ান উইথ দ্য ওয়েভ ফাংশন অ্যাট সাম পয়েন্ট অন দ্য স্ক্রিন করেসপন্ডিং টু দ্য ওয়েভস স্প্রেডিং ফ্রম স্লিট ওয়ান। আমরা এখন যেহেতু ভেবে নিচ্ছি যে এই যে পার্টিকেলটা তার যেহেতু একটা ওয়েভ প্যাটার্ন আছে, মানে সেটাকে আমি আর পার্টিকেল হিসেবে ভাবছি না, আমি এইভাবে ভাবছি যে একটা ওয়েভ এসে পড়ছে এবং দুটো স্লিট রয়েছে, দুটো স্লিটের মধ্য দিয়ে ওয়েভ পাস হবে। তাহলে লাইটের ক্ষেত্রে যেমনভাবে হয়েছিল এখানেও তাই হবে, দুটো স্লিট থেকে সেকেন্ডারি ওয়েভসগুলো বেরোবে, তাদের মধ্যে সুপারপজিশন হয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। ঠিক সেভাবে আমরা ভাবছি যে একটা ওয়েভ এসে পড়ে পড়ছে, নট পার্টিকেল, জাস্ট লাইক এ ওয়েভ। এবং কি হচ্ছে যে এক নাম্বার স্লিট থেকে যে ওয়েভটা বেরোবে, ওই স্লিটের ওপরে পড়ার পরে দুটো স্লিট রয়েছে, এক নাম্বার স্লিট থেকে যখন যে সেকেন্ডারি ওয়েভগুলো বেরোচ্ছে তাদের করসপন্ডিং ওয়েভ ফাংশন আমরা বলছি যে সাই ওয়ান। এবং একইভাবে সাই টু হচ্ছে কার জন্য না, স্লিট টু থেকে যে ওয়েভগুলো স্প্রেড করছে তার জন্য যে ওয়েভ ফাংশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাই টু। এখন আমরা একটু আগেই বলেছি যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে আই ওয়ান ইজ ইকুয়াল টু মড অফ সাই ওয়ান স্কোয়ার এবং আই টু ইজ ইকুয়াল টু মড অফ সাই টু স্কোয়ার। এইবার কী হবে যে যখন দুটো স্লিটই ওপেন আছে তখন কি হবে যে দুটো স্লিট থেকে ওয়েভগুলো এসে পরে পর্দার উপরে সুপারপোজ করে একটা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড হবে। তাহলে সাই ওয়ান এবং সাই টু যদি ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড যদি হয়, তাহলে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু হবে। এটা আমরা লিখতে পারছি কেন? এটা হচ্ছে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন, যেটা কিন্তু আমরা আগের একটা লেকচারে আলোচনা করেছিলাম, এটাকে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে। তো সেই জন্যই আমরা সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত হবে? আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা বললাম, অ্যামপ্লিটিউডটা আমরা বলছি যে সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু। তাহলে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটিটা কত? সেটা কত হবে না, আই ইজ ইকুয়াল টু মড অফ সাই স্কোয়ার। কারণ রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড যদি সাই যদি হয় তাহলে ইন্টেন্সিটি কত হবে? মড অফ সাই স্কোয়ার। এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি, মড অফ সাই স্কোয়ার। তাহলে মড অফ সাই আবার লিখতে পারি যে সাই ওয়ান প্লাস সাই টু, তাহলে মড অফ সাই ওয়ান প্লাস সাই টু এর হোল স্কোয়ার। এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি, যেটা আমরা স্ক্রিনে যেটা আমরা পাচ্ছি। এখন সাই ওয়ান এইটা সমান আমরা এইভাবে লিখতে পারি যে সাই ওয়ান আমরা আগেই বললাম যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, তাহলে কমপ্লেক্স কোয়ান্টিটিকে এভাবে প্রকাশ করা যায় যে মড অফ সাই ওয়ান, মানে এটা একটা রিয়েল কোয়ান্টিটি ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা ওয়ান, যেখানে আই সমান আমরা জানি যে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এটা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়াশোনা করেছি যে সুতরাং সাই ওয়ান একটা কমপ্লেক্স কোয়ান্টিটিকে এইভাবে প্রকাশ করা যেতে পারে যে একটা রিয়েল পার্ট তার সঙ্গে একটা মাল্টিপ্লাইড বাই ইমাজিনারি পার্ট আছে, যেখানে ই টু দি পাওয়ার আই আলফা ওয়ান এটাকে আবার এইভাবে লেখা যায় যে কস আলফা ওয়ান প্লাস আই সাইন আলফা ওয়ান, এটা আমরা জানি। ঠিক একইভাবে সাই টুকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম যে সাই টু, মড অফ সাই টু, এটা একটা রিয়েল কোয়ান্টিটি ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা টু, যেখানে ই টু দি পাওয়ার আই আলফা টু মানে কস আলফা টু প্লাস আই সাইন আলফা টু। তাহলে এইভাবে সাই ওয়ান এবং সাই টুকে আমরা রিপ্রেজেন্ট করলাম, যেখানে মড সাই ওয়ান মড সাই টু হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, আর আলফা ওয়ান এবং আলফা টু এদেরকে কী বলে? ফেজ বলা হয়। এই যে দুটো ওয়েভ ফাংশন যেটা আছে, আলফা ওয়ান হচ্ছে সাই ওয়ানের ফেজ আর আলফা টু হচ্ছে সাই টু এর ফেজ। তাহলে মড অফ সাই ওয়ান স্কোয়ার সমান কত হবে? সাই ওয়ান স্টার সাই ওয়ান, এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেশনের নিয়ম। এটাও আমরা জানি যে মড অফ সাই ওয়ান স্কোয়ার সমান কত হয়? সাই ওয়ান স্টার মানে কি? সাই ওয়ানের কমপ্লেক্স কনজুগেট। একইভাবে সাই টু মড অফ সাই টু স্কোয়ার সমান লেখা যেতে পারে সাই টু স্টার সাই টু। তাহলে আই সমান আমরা কীভাবে লিখতে পারি? আই সমান এখানে যেটা লিখেছিলাম যে মড অফ সাই ওয়ান প্লাস সাই টু এর হোল স্কোয়ার,
এই জিনিসটাকে অর্থাৎ এই হোল স্কোয়ার ব্যাপারটাকে আমরা ইন টার্মস অফ কমপ্লেক্স কনজুগেট ফর্মে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? যে সাই ওয়ান প্লাস সাই টু এই দুজনের কমপ্লেক্স কনজুগেট মানে সাই ওয়ান প্লাস সাই টু এর স্টার ইন্টু সাই ওয়ান প্লাস সাই টু। এবার এদের যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? মাল্টিপ্লাই করলে এরকম একটা ফর্ম আমরা পাবো যে সাই ওয়ান স্টার সাই ওয়ান প্লাস সাই টু স্টার সাই ওয়ান প্লাস সাই ওয়ান স্টার সাই টু প্লাস সাই টু স্টার সাই টু, এরকম। এইবারে যে সাই ওয়ান স্টার সাই ওয়ান মানে হচ্ছে মড অফ সাই ওয়ান স্কোয়ার। একইভাবে এই যে সাই টু স্টার সাই টু এটা মানে হচ্ছে আবার মড অফ সাই টু স্কোয়ার। তাহলে পড়ে থাকলো সাই টু স্টার সাই ওয়ান আর সাই ওয়ান স্টার সাই টু, এই দুটো কোয়ান্টিটি। এবার এই দুটো কোয়ান্টিটিকে আমরা কি করলাম যে একটু আগে আমরা ওই যে সাই ওয়ান আর সাই টুকে যেভাবে রিপ্রেজেন্ট করেছিলাম সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে সাই ওয়ান স্টার মানে কিন্তু হবে, যখন আমি সাই ওয়ান স্টার করবো তখন সেটা হবে মড অফ সাই ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা ওয়ান। কনজুগেট মানেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার আই আলফা ওয়ান আছে, তাহলে সাই ওয়ানের যখন কনজুগেট করবো তখন মড সাই ওয়ানটা একই থাকবে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ওয়ান হয়ে যাবে। তাহলে সাই ওয়ান স্টার মানে হচ্ছে সাই ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ওয়ান, সাই টু স্টার মানে হচ্ছে সাই টু ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টু। তাহলে আমি যদি এইবার সাই ওয়ান স্টার সাই টু যদি করি প্লাস সাই টু স্টার সাই ওয়ান যদি করি তাহলে যেটা হবে যে মড সাই ওয়ান ইন্টু মড সাই টু আর ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে থাকবে যে ই টু দি পাওয়ার মাইনাস অফ আলফা ওয়ান মাইনাস আই আলফা টু প্লাস ই টু দি পাওয়ার আই অফ আলফা ওয়ান মাইনাস আলফা টু। এটা হচ্ছে এইখান থেকে পাওয়া গেছে এবং এদের কমপ্লেক্স কনজুগেট থেকে পাওয়া গেছে, তাদের মাল্টিপ্লাই করে এই লাস্টের দুটো টার্ম থেকে আমরা এটা লিখতে পাচ্ছি। তাহলে কি হলো? মড অফ সাই ওয়ান স্কোয়ার সমান হবে আই ওয়ান ফ্রম দ্য ডেফিনেশন। আমরা একটু আগেই বলেছি যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। তাহলে মড অফ সাই ওয়ান স্কোয়ারের জায়গায় আমি লিখলাম আই ওয়ান লিখলাম, মড অফ সাই টু স্কোয়ারের জায়গায় আই টু লিখলাম, আর মড সাই ওয়ান মড সাই টু এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি যে সাই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু যদি আই ওয়ান যদি হয় তাহলে মড সাই ওয়ান হবে রুট আই ওয়ান, মড সাই টু হবে রুট আই টু। আর এইটাকে একটু ভেঙে নিতে হবে, মানে আমরা যে সূত্রটা একটু আগে বলছিলাম যে ই টু দি পাওয়ার আই এক্স মানে হচ্ছে কস এক্স প্লাস আই সাইন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স মানে হচ্ছে কস এক্স মাইনাস আই সাইন এক্স। সেই ফর্মেটে যদি এটাকে মানে কস সাইন ফর্মে যদি সিম্পলিফাই করা হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এটা টু কস আলফা ওয়ান মাইনাস আলফা টু দেবে। তাহলে এই লাস্টের টার্ম থেকে এটা পাওয়া গেছে। কিন্তু এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো যে আই ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু কিন্তু হচ্ছে না, আই নট ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু। কেন? এখানে একটা এক্সট্রা টার্ম রয়েছে। আমরা যেটা লিখছিলাম যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু, কিন্তু মজার ব্যাপার যেটা হলো যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আই সমান কিন্তু আই ওয়ান প্লাস আই টু হচ্ছে না, একটা এক্সট্রা টার্ম রয়েছে। তো এই যে লাস্টের যে টার্ম যেটা রয়েছে এই টার্মটাকে কিন্তু যেটা বলা হয় সেটা হচ্ছে ইন্টারফারেন্স টার্ম। এই যে টার্মটা কার উপরে ডিপেন্ড করে না আলফা ওয়ান মাইনাস আলফা টু, অর্থাৎ যে ওয়েভ ফাংশনগুলো আছে তাদের রিলেটিভ ফেজের উপরে ডিপেন্ড করে। অ্যাজ দ্য টু ফেজেস আলফা ওয়ান অ্যান্ড আলফা টু ভ্যারি উইথ পজিশন, মানে ওই স্ক্রিনের মধ্যে এই যে আলফা ওয়ান এবং আলফা টু এই ফেজটা পজিশনের সঙ্গে সঙ্গে ভ্যারি করে এবং ভ্যারি করে বলেই এই ইন্টেন্সিটিটার একটা ভ্যারিয়েশন পাই। আমরা কি সব জায়গায় সমান ইন্টেন্সিটি পাই না, একটা জায়গায় ম্যাক্সিমাম পাই, তারপরে এটা কমে কমে আসছে। আমরা যখন ওই টু স্লিট ইন্টারফারেন্সের যখন ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখিয়েছিলাম, যে আশা করি তোমাদের মনে থাকবে যে ইন্টারফারেন্স প্যাটার্নটা কিন্তু পজিশনের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে। কেন ভ্যারি করছে? কারণটা হচ্ছে এই যে রিলেটিভ ফেজ যেটা আছে এই ফেজটা সব জায়গায় একই নয়, ফেজটা ভ্যারি হচ্ছে বলেই কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নের ইন্টেন্সিটিটার একটা ভ্যারিয়েশন হচ্ছে। তো আমরা পরবর্তী ক্ষেত্রে একটা লেকচারে আলোচনা করব শ্রোডিঞ্জার ইকুয়েশন সম্বন্ধে, এবং সেখানে আমরা দেখাবো যে লিনিয়ারিটি ইকুয়েশন বা লিনিয়ারিটি প্রিন্সিপাল বলতে যেটা বোঝায় যে শ্রোডিঞ্জার ইকুয়েশন বেসিক্যালি একটা ইকুয়েশন, এবং সেখানে আমরা দেখাবো যে যদি সেই ইকুয়েশনটার সাই ওয়ান যদি একটা সলিউশন যদি হয় এবং সাই টু যদি অপর আরেকটা সলিউশন যদি হয় তাহলে সাই ওয়ান প্লাস সাই টু হচ্ছে তাদের একটা সলিউশন। এটাকে লিনিয়ারিটি প্রিন্সিপাল বলে বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে এখানে আমরা যেমন ডাইরেক্ট বললাম যে সাই ইজ ইকুয়াল টু সাই ওয়ান প্লাস সাই টু বিকজ অফ দ্য সুপারপজিশন প্রিন্সিপাল, যেটা আমরা আগের একটা লেকচারে আলোচনা করেছিলাম, সেটা আমরা একটু অন্যভাবে দেখাবো যে
শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন আমরা ডিসকাস করব তখন দেখাবো যে সেই ইকুয়েশনটার যদি সাই ওয়ান একটা সলিউশন হয় এবং সাই টু যদি অপর আর একটা সলিউশন হয়, তাহলে সাই ওয়ান প্লাস সাই টু অর্থাৎ এই দুটো সলিউশনের যেটা যোগফল সেটাও কিন্তু একটা সলিউশন হবে। তো এই প্রিন্সিপালটাকে যেটা বলা হয় যে সুপারপজিশন প্রিন্সিপাল। তো যাই হোক না কেন, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে পর্দার মধ্যে আমরা যেটা ইন্টেন্সিটি প্যাটার্ন যেটা পাচ্ছি, সেক্ষেত্রে আই নট ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু হচ্ছে, এবং এই যে ইন্টেন্সিটি প্যাটার্নটা কী হচ্ছে না ফেজের উপরে ডিপেন্ড করছে, যে ওয়েভ ফাংশন যেগুলো আছে তাদের ফেজের উপরে ডিপেন্ড করছে। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্নস ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন। তো একটু আগে আমরা যেটা বললাম যে যে পার্টিকেল যেটা আছে সেই পার্টিকেলটাকে আমরা একটা ওয়েভ হিসেবে ভাবছি, কিন্তু ক্লাসিক্যাল আমরা যে ওয়েভগুলোর কথা বলে থাকি, যেমন ধরা যাক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর সাউন্ড ওয়েভ, ঠিক সেই ধরনের ওয়েভ এটা ঠিক নয়। এটা বেসিক্যালি একটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন, এবং সাই এক্সটি ইজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট কোয়ান্টিটি। মানে হচ্ছে যে সাই এক্সটির নিজস্ব কোনো কিন্তু মিনিং নেই। অ্যাবস্ট্র্যাক্ট কোয়ান্টিটি মানে হচ্ছে যে সাই এক্সটির নিজস্ব কোনো মিনিং নেই, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট কোয়ান্টিটি। দিস ওয়াজ রিয়েলাইজড বাই ম্যাক্স বর্ন ইন 1926। ম্যাক্স বর্ন এটা রিয়েলাইজ করেছিলেন, এবং উনি যেটা সাজেস্ট করেছিলেন যে ওয়েভ ফাংশন মাস্ট বি ইন্টারপ্রিটেড স্ট্যাটিস্টিক্যালি, অর্থাৎ আমাকে যখন এটার ডিসক্রিপশনটা যখন দিতে হবে তখন একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপশন দিতে হবে। তো কীভাবে দিতে হবে সেটা আমরা একটু আলোচনা করছি। তো যদি সাই এক্সটি যদি একটা ওয়েভ ফাংশন হয়, একটা পার্টিকুলার পার্টিকেলের কোরেসপন্ডিং ওয়েভ ফাংশন যদি সাই এক্সটি যদি হয়, তাহলে কি হবে যে প্রবাবিলিটি পিএক্স ডিএক্স of finding the particle within an element dx about the point x at time t is px dx is equal to mod of psi xt whole square into dx। তাহলে p হচ্ছে প্রবাবিলিটি, এবং প্রবাবিলিটিকে এইভাবে আমরা বলতে পারছি, যেটা হচ্ছে যে mod of psi xt হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, যেখানে psi xt হচ্ছে ওয়েভ ফাংশন এবং px dx হচ্ছে কি না একটার পার্টিকুলার উইডথ, অর্থাৎ ডিএক্স যদি আমি একটা পার্টিকুলার উইডথ যদি কল্পনা করি এক্সের আশেপাশে, মানে এক্স যদি একটা পার্টিকুলার পয়েন্ট যদি হয়, তাহলে এক্সের আশেপাশে আমি একটা ডিস্ট্যান্স ডিএক্স নিলাম বা একটা পার্টিকুলার উইডথ ডিএক্স নিলাম, তাহলে একটা পার্টিকুলার সময় টিতে সেই পার্টিকুলার এলিমেন্ট ডিএক্সের মধ্যে একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা কতটা, সেই যে প্রবাবিলিটি সেইটার মান হচ্ছে মড অফ সাই এক্সটির হোল স্কোয়ার ডিএক্স। তাহলে একটা পার্টিকুলার এলিমেন্ট ডিএক্সের মধ্যে একটা পার্টিকুলার টাইম টিতে একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে মড অফ সাই এক্সটির হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। দ্য কোয়ান্টিটি পিএক্স ইজ ইকুয়াল টু মড অফ সাই এক্সটির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাই স্টার ইন্টু সাই ওয়ান। তাহলে এই যে পিএক্স যেটা রয়েছে, এটা তো বললাম পিএক্স ডিএক্স বললাম, তো পিএক্সকে আমরা কি বলছি না মড অফ সাই এক্সটির হোল স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাই স্টার এক্সটি ইন্টু সাই এক্সটি। তো এই পিএক্সকে যেটা বলা হয় যে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, এটা হচ্ছে পিএক্সের টার্ম, অর্থাৎ পিএক্সকে বলা হয় পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। এখন since the probability of finding the particle somewhere must be unity, the wave function should be normalized so that minus infinity থেকে plus infinity psi star psi into dx is equal to 1। মানে এই যে px dx আমি psi star into psi into dx মানেটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ px dx, এবং লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 1। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ফিজিক্যাল সিগনিফিকেন্সটা মানে হচ্ছে যে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম একটা দূরত্ব কল্পনা করি, তাহলে সেখানে তো কোনো না কোনো জায়গায় পার্টিকেলটা আছে। পার্টিকেলটা যেহেতু আছে তাই পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 1। এটাই হচ্ছে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে যেহেতু পার্টিকেলটার একটা অস্তিত্ব রয়েছে এবং পার্টিকেলটাকে আমরা ডেফিনেটলি খুঁজে পাবো, সুতরাং মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টোটাল প্রবাবিলিটি 1 হয়। এটাই হচ্ছে প্রবাবিলিটির নিয়ম। আমরা যখন প্রবাবিলিটি চ্যাপ্টার সম্বন্ধে পড়ব তখন এই বিষয়ে কিন্তু আরও ডিটেলসে আমরা আলোচনা করব। তো এই যে ব্যাপারটা যেটা আমরা বললাম যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইন্টু ডিএক্স ইকুয়াল টু 1 হয়, তো এটার মিনিংটা হচ্ছে এরকম। এটাকে আমরা এইভাবে বলে থাকি যে ওয়েভ ফাংশন শুড বি স্কোয়ার ইন্টিগ্রেবল। মানে এই যে যেহেতু এই ইন্টিগ্রেশনটা হোল্ড করছে, এটাকে আমরা মানে ফিজিক্সের ভাষায় এইভাবে বলি যে দ্য ওয়েভ ফাংশন শুড বি স্কোয়ার ইন্টিগ্রেবল। তো
তো এই যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন, এটাকে আমরা কেন বললাম যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন, তার কারণটা হচ্ছে যে সাই এক্সটি এই যে ওয়েভ ফাংশনটা, এটা নিজস্ব কোনো মিনিং নেই, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি। তাহলে এটাকে আমরা ইন্টারপ্রেট করলাম কি করে, না ইন টার্মস অফ প্রবাবিলিটি। যেহেতু আমরা প্রবাবিলিটির সাপেক্ষে ওয়েভ ফাংশনটাকে ডেসক্রিপশন করলাম, সেই জন্য এই যে ইন্টারপ্রিটেশনটা, যেটা আমরা একটু আগেই যেটা বর্ণনা করলাম, প্রবাবিলিটি ডেনসিটি সম্বন্ধে যেটা আলোচনা করলাম, এটাকেই বলা হয় যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন। এবং এই যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন, এটা দিয়ে আমরা যখন ওই যে ইলেকট্রনের ডবল স্লিট এক্সপেরিমেন্ট যখন করেছিলাম, সেটাকে আমরা ব্যাখ্যা দিতে পারছি। কীভাবে ব্যাখ্যা দিতে পারছি, সেটা হচ্ছে এইভাবে যে দ্য ওয়েভ ফাংশন সাই প্রডিউসেস দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। মানে আমরা ইলেকট্রনটাকে একটা ওয়েভ হিসেবে ভাবলাম, সেই জন্য একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি, না হলে তো ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরিই হতো না। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রনটাকে আমরা ওয়েভ হিসেবে ভাবছি। এইবার এইভাবে আমরা বলছি যে অ্যাট প্লেসেস হোয়ার মড অফ সাই স্কোয়ার ইজ লার্জ দ্য প্রবাবিলিটি অফ এ পার্টিকেল অ্যারাইভিং দেয়ার ইজ লার্জ। মড অফ সাই স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি। এইবারে ইন্টেন্সিটি প্যাটার্নটা আমরা দেখেছি যে ইন্টেন্সিটি প্যাটার্নটা সব জায়গায় সমান ছিল না। কোনো জায়গায় ইন্টেন্সিটিটা অনেক বেশি, কোনো জায়গায় আস্তে আস্তে একটু একটু করে কম। তো সাই স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে যেখানে সাই স্কোয়ার হচ্ছে লার্জ, সেখানে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ এ পার্টিকেল অ্যারাইভিং দেয়ার ইজ এ লার্জ। এবং এটাকে প্রবাবিলিটির টার্মও আমরা বলতে পারি। তার কারণটা কি, পি মানেই হচ্ছে মড অফ সাই স্কোয়ার। আমরা যেমন বলছি যে ইন্টেন্সিটি সমান হচ্ছে সাই স্কোয়ার, তেমনি কোয়ান্টিটি পি মানে যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, সেটাও মানে হচ্ছে মড অফ সাই স্কোয়ার। তাহলে যেখানে ইন্টেন্সিটিটা বেশি, সেখানে হচ্ছে ওই পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনাটা বেশি। কেন কি, মড অফ সাই স্কোয়ার মানেই তো হচ্ছে প্রবাবিলিটি। তাহলে যেখানে মড অফ সাই স্কোয়ার হচ্ছে লার্জ, সেখানে পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে লার্জ। Therefore, the particle reaching the screen distribute themselves in the pattern dictated by the probability density function mod of psi square. তার মানে হচ্ছে যে আমরা পর্দায় যে প্যাটার্ন যেটা পাচ্ছি, সেই প্যাটার্নটাকে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন মড অফ সাই স্কোয়ারের সাপেক্ষে ব্যাখ্যা করতে পারছি। যেখানে যেখানে মড অফ সাই স্কোয়ার বেশি, সেখানে সেখানে ওই পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। তো এই যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন, যেটা ম্যাক্স বোরন প্রথম করেছিলেন, তাই জন্য উনি 1954-এ নোবেল প্রাইজ পান। উনি এই ইন্টারপ্রিটেশনটা দিয়েছিলেন 1926-এ, কিন্তু উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1954-এ। তো আশা করি এই ওয়েভ ফাংশন ব্যাপারে তোমরা একটু ধারণা পেয়েছো। পরবর্তী কিছু লেকচারে আমরা এই ওয়েভ ফাংশন সম্বন্ধে আরও একটু ডিটেলসে আলোচনা করব। তো এই লেকচার শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ।